প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। রাশেদ খান নব্য জাতীয়তাবাদী এবং সম্প্রতি গণ অধিকার পরিষদ থেকে অবসরপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদ খানের কথা বলছি। প্রিয় দর্শক শ্রোতা, রাশেদ খান বেশ কিছুদিন থেকে জুলাই যোদ্ধাদের দল এনসিপি এবং সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলাম সম্পর্কে আপত্তিকর বক্তব্য রেখে চলেছেন। বক্তব্য, পোস্ট নানাভাবে কুৎসা রটনা করে চলেছেন বলে অনেকে মনে করছে। তাকে নিয়ে গতকালও বোধহয় একটি ভিডিও বানিয়েছিলাম বা তার আগের দিন। তো আবারও এই এপিসোডটি করতে হচ্ছে, কারণ তার এই কুৎসা রটনার মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বিষয়টি। আসলে প্রিয় দর্শক শ্রোতা, গত শুক্রবার ঝিনাইদহ শহরে যখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হলো, সেদিনের কথা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রাশেদ খান প্রতিক্রিয়ায় বলেছিলেন যে ঝিনাইদহতে জামায়াত শিবির নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে তাকে মেরে বিএনপির উপর দায় চাপাবার জন্য, তাকে হত্যা করে বিএনপির উপর দায় চাপাবার জন্য। ভয়ঙ্কর উস্কানিমূলক বক্তব্য। তো থেমে নেই, তার বক্তব্য চলছে। তো এখন আবার টার্গেট করেছেন এনসিপি নেতা এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে। হাসনাত আবদুল্লাহকে নিয়ে এক ভয়ঙ্কর পোস্ট দিয়েছেন রাশেদ খান। তো প্রিয় দর্শক শ্রোতা, এই রাশেদ খান এক সময়ের জনপ্রিয় তরুণ নেতা, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যার রাজনীতিতে হাতে খড়ি, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ হয়ে গণ অধিকার পরিষদ এবং সর্বশেষ গত 2025 ডিসেম্বরে বিএনপিতে বিলীন হয়ে যাওয়া, কিংবা অনেকে বলছেন বিএনপির কাছে বিক্রি হয়ে যাওয়া সেই রাশেদ খান, তার এই দুর্নাম ঘোচাবার জন্যে তিনি এখন অন্যদের পেছনে লেগেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। তারই অংশ হিসেবে সর্বশেষ চেষ্টা এই সাম্প্রতিক পোস্ট হাসনাত আবদুল্লাহ সম্পর্কে। তো হাসনাত আবদুল্লাহ সম্পর্কে তিনি কি বলেছেন সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি। প্রথমে তিনি মন্তব্য করলেন, জুলাই অভ্যুত্থানে হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখবার জন্য অন্য সমন্বয়কদের সঙ্গে হাতাহাতি করেছেন। তার এই বক্তব্য হাসনাত আবদুল্লাহর একটি সংক্ষিপ্ত অডিও ক্লিপের বিকৃত রূপ। তিনি কি বলেছেন? হাসনাত আবদুল্লাহ অন্য সমন্বয়কদের সঙ্গে হাতাহাতি করেছেন। তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তার সেই সংক্ষিপ্ত অডিও ক্লিপটি। এটি আমি আমার ভিডিওতে জুড়ে দিতে পারিনি, আমি দুঃখিত। খুবই সংক্ষিপ্ত, আমি পড়ছি তাহলেই হবে। এক্স্যাক্টলি আমি কোট করছি সে অডিওতে কি আছে। তো হাসনাত আবদুল্লাহর জুলাই অভ্যুত্থানের সময়ের একটি সংক্ষিপ্ত অডিও ক্লিপ। আমি কখনোই কনফ্রন্টেশনে যেতে চাইনি, অর্থাৎ সামনাসামনি মোকাবেলা করা, একটি যুদ্ধংদেহী অবস্থা, যেটাকে ইংরেজিতে আমরা বলি কনফ্রন্টেশন। তো হাসনাতকে বলতে শোনা যায়, আমি কখনোই কনফ্রন্টেশনে যেতে চাই নাই। আমার ফোকাস ছিল কোটা সংস্কার, আমি কোটা সংস্কারেই থাকতে চাইছি। এখন সমন্বয়কদের মধ্যে যদি কেউ আগ বাড়িয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, তার দায়ভার তো আমি নেব না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এটা নিয়ে হাতাহাতি হওয়া বাকি ছিল শুধু। প্রিয় দর্শক শ্রোতা, অডিও ক্লিপে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়, এটা নিয়ে হাতাহাতি হওয়া বাকি ছিল শুধু। তার মানে হাতাহাতি হয়নি। আর রাশেদ খান দাবি করেছেন অন্য সমন্বয়কদের সঙ্গে হাসনাত আবদুল্লাহ হাতাহাতি করেছেন হাসিনাকে ক্ষমতায় রাখবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপাত দৃষ্টিতে এই অডিও ক্লিপ শুনলে যে কেউ হাসনাত আবদুল্লাহকে ভুল বুঝতে পারেন, কিন্তু এর পেছনের প্রেক্ষাপট এবং ব্যাখ্যায় যদি দেখি আমরা, তাহলে বোঝা যাবে তার এই বক্তব্য একেবারেই সাবলীল, স্বাভাবিক এবং ওই সময়ের জন্য প্রাসঙ্গিক। রাশেদ খান সুবিধা মতো একেবারে জুৎসইভাবে তার এই বক্তব্যকে আউট অফ কনটেক্সট নিয়ে নিজের পোস্টে ব্যবহার করে হাসনাতের চরিত্র হননের চেষ্টা করেছেন। এটি যে কোনো লোকের কাছে পরিষ্কার হয়ে যাবে বলে মনে হচ্ছে। তো আসছি ব্যাখ্যায়। কেন বলছি আমি এমনটি যে এই বক্তব্য সেই সময়ের জন্য প্রাসঙ্গিক? প্রিয় দর্শক শ্রোতা, জুলাই অভ্যুত্থানের শুরুটা জুন থেকে অল্প অল্প করে এগোচ্ছিল বিষয়টা, জুলাইতে গিয়ে সেটা ম্যাচিউর হয়। আর তখন আন্দোলনটি কি ছিল? কোটা সংস্কারের আন্দোলনই তো ছিল। হাসিনা রাজি হচ্ছিলেন না।
হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন প্ল্যাটফর্ম একটি ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে সেটি শতধা বিভক্ত হয়েছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে এমনকি স্কুল কলেজের পর্যন্ত শেষে সাধারণ ছাত্র জনতাও যুক্ত হয়েছিলেন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছিল সেই আন্দোলনের শুরুর দিক থেকে। তো তখন একটি আন্দোলন ছিল কোটা। তো হাসিনা মানছিলেন না, এবং শুধু মানছিলেন না তা না, হাসিনা শিক্ষার্থীদের অপমান করে কথা বলেছিলেন যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কোটা পাবে না, বা কোটার ভিত্তিতে চাকরি বা অন্যান্য সুযোগ সুবিধা পাবে না, পাবে কি রাজাকারের নাতিপুতিরা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের এবং আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেছিলেন। তখন তারা সেই উত্তাল স্লোগানে বাংলাদেশ ভাসিয়ে দিয়েছিল, সেই রাজাকারের স্লোগানটি, আমি কি তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। তো শেষের অংশটুকু কোট করা হয়নি। অনেকেই আমি কে তুমি কে, রাজাকার রাজাকার এই বক্তব্য নিয়ে মাঠ গরম করবার চেষ্টা করেছে বাংলাদেশে। তথাকথিত বুদ্ধিজীবীরা, সুশীল সমাজের লোকেরা, সাংবাদিকেরা, কেউ কেউ আওয়ামীপন্থী, তারাও এইটি নিয়ে কথা বলেছেন যে শিক্ষার্থীরা নিজেদের রাজাকার ঘোষণা করেছে। তো আসলে তা না, স্লোগানটি ছিল আমি কি তুমি কি, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। প্রথম অংশ বাদ দেওয়া হয়েছে, দ্বিতীয় অংশ, শেষের অংশ বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক। তো কোটা আন্দোলন শেষে এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়, টার্ন করে। কেন? কারণ হাসিনা শিক্ষার্থীদের অপমান করেছে। শুধু তাই না, শিক্ষার্থীদের উপর দমন পীড়ন, আহত করা, নিহত করা ইত্যাদি শুরু করেছে। শেষে সব কিছু হাসিনার হাতের বাইরে চলে যায়। হাসিনা মাথা নত করে প্রস্তাব দিয়েছিলেন ছাত্র নেতাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে মিটিং করবেন, কিন্তু সময় হারিয়ে তারা আর তখন সেই মিটিংয়ে যেতে রাজি হননি। তাহলে হাসনাতের সেই বক্তব্য সেই সময়ের জন্য তো ঠিকই ছিল, অর্থাৎ এক দফা হাসিনা খেদাও আন্দোলনে রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত ওটিই তো ছিল স্ট্র্যাটেজি, কোটার দাবিটি আদায় করা। তো তখন হাসনাত যদি সেই দাবিতে অটল এবং অনড় থেকেই থাকেন, এবং সেই প্রেক্ষাপটে সেই মুহূর্তে কথা বলে থাকেন এই বক্তব্য যে আমার ফোকাস কোটা সংস্কার, আমি এর থেকে সরব না, আমি কোনো কনফ্রন্টেশনে যেতে চাই না, যদি তিনি সে কথা বলে থাকেন, দোষের কি আছে? ওই মুহূর্তের জন্য সেটি তো একেবারে উপযুক্ত কথা। পরবর্তীতে হাসনাত সহ বাকি সবাই, সারা বাংলাদেশের মানুষ, আমাদের দফা একটি হয়ে উঠল, কি? হাসিনা খেদাও আন্দোলন, এবং হাসিনাকে যেতে হবে। তো আগের সেই বক্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে, আউট অফ কনটেক্সট নিয়ে, এই ধান্দাবাজ পল্টিবাজ অনেকের ভাষায়, অনেকের চোখে, যাকে একসময় অনেক মানুষ ভালোবাসতেন, অ্যাডমায়ার করতেন, ফলো করতেন, এই রাশেদ খানকে, জনপ্রিয় তরুণ নেতাই তিনি হয়ে উঠেছিলেন, কিন্তু মর্যাদা হারিয়েছেন। কেন? পল্টিবাজি, ধান্দাবাজির কারণে। এইভাবেই অনেকে মূল্যায়ন করছেন এখন তাকে। তো নিজের ধান্দাবাজি, পল্টিবাজি এবং ইদানিং বিএনপিতে বিলীন হয়ে যাওয়ার যে বদনাম এবং দুর্নাম, এবং গৃহপালিত নেতা বিএনপির, এই অ্যাডজেক্টিভগুলো, বিশেষণগুলো যে তার নামের আগে পড়ে জুড়েছে, সেই সবকে ধামাচাপা দেওয়ার জন্যে কি তিনি এটি করছেন? এমন প্রশ্নই কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। এমন বক্তব্যই কিন্তু অনেকে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন আড্ডায়, যে রাশেদ খান উন্মাদ হয়ে গেছেন, মানসিক ভারসাম্য হারিয়েছেন, এখন জুলাই যোদ্ধাদের, এনসিপির নেতাকর্মীদের এবং জামাত ইসলামের নেতাদের আক্রমণ করে কথা বলছেন, এবং যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো এই রাশেদ খানই নাসিরুদ্দিন পাটোয়ারির সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন, মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন, আজও তুলেছেন, তাকে ইতর বলে সম্বোধন করেছেন। তো সেই রাশেদ খান, তার এইসব কি লোকেরা ইসলামী মনে করবে না? হাসনাত আবদুল্লাহ, কার সঙ্গে তিনি টেক্কা নিচ্ছেন? বাংলাদেশে এটি একটি বিরল ঘটনা। হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বার অঞ্চলের কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, যেখানে কোনো একটি নির্বাচন কেন্দ্রে হাসনাত আবদুল্লাহকে তার প্রতিপক্ষ বিএনপি দলীয় সদস্য প্রার্থী হারাতে পারেনি। একটি নির্বাচন কেন্দ্রেও হাসনাতকে হারাতে পারেনি। সব কয়টি নির্বাচন কেন্দ্রে হাসনাত বিপুল ভোটে এগিয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর কাছ থেকে। বাংলাদেশে এটি একটি বিরল ঘটনা, প্রিয় দর্শক শ্রোতা। এই সেই হাসনাত। শুধু তাই না, বাংলাদেশের হাসনাতের আসনের বাইরের অনেক লোক বলতে শুনছি, তাদের বলা শুরু করেছেন, আমি কেন হাসনাতের এলাকার ভোটার হলাম না, আমার সংসদ সদস্য হাসনাত না কেন? হাসনাতকে নিয়ে শুধু দেবিদ্বারের লোকেরা গর্ব করে না, সারা বাংলাদেশের
সাধারণ মানুষ হাসনাতকে নিয়ে গর্ব করে, হাসনাতকে তার এলাকার এমপি হিসেবে পেতে চায়। এই সেই হাসনাত, প্রিয় দর্শক শ্রোতা। এবং হাসনাত একের পর এক সংসদ সদস্যদের রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, রাইটস অ্যান্ড ডিউটিস, অধিকার এবং কর্তব্যবোধ এবং সংসদ সদস্যদের প্রাপ্ত সুবিধাদি, এই সব কিছু সেই খেজুর থেকে শুরু করে একের পর এক গণমানুষের কাছে তুলে ধরছেন, মানুষকে এডুকেট করছেন, পলিটিক্যালি অ্যাওয়্যার করছেন, যাতে আগামী দিনের ধান্দাবাজ এমপিরা, ধান্দাবাজ রাজনীতিবিদেরা সুবিধা করতে না পারে। এবং হাসনাতের কারণে অনেকেই সুবিধা করতে পারবেন না ভবিষ্যতে, কারণ হাসনাত মানুষকে এডুকেট করছেন, পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করছেন। তো এই হাসনাতের সঙ্গে পাঙ্গা নিলে রাশেদ খানের তো কোনো উপায় দেখছি না। হাসনাতের এলাকার লোকজন ঢাকায় এসে তার কলার চেপে ধরবে, আমার যেটি মনে হচ্ছে। এবং জামায়াত শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ তিনি করেছেন শুক্রবার, যে তারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে হত্যা করে দায় বিএনপির উপর চাপাবার চেষ্টা করছে, এই কথা তো বিএনপির কেউ বলেনি এখন পর্যন্ত। তো আমি তো রাশেদ খানকে দেখছি পোপের চাইতেও বড় ক্যাথলিক হয়ে উঠেছেন, তারেক রহমানের চাইতেও বড় জাতীয়তাবাদী হয়ে উঠেছেন। কি ভয়ঙ্কর কথা। তো এই প্রশ্ন এখন লোকের মাথায় যে আসলেই রাশেদ খান মানসিকভাবে সুস্থ আছেন না মানসিক ভারসাম্য হারিয়েছেন। কারণ তার এই বক্তব্য এবং যেভাবে একের পর এক তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বলছেন, ছোট করছেন, এবং অত্যন্ত চরম পর্যায়ে পৌঁছে গেছে বিষয়টি। তাই এই ধারণা যদি কেউ করে যে রাশেদ খান অপ্রকৃতিস্থ হয়ে পড়েছেন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, কিংবা কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন, মানুষকে কি দোষ দেওয়া যাবে? প্রিয় দর্শক শ্রোতা, কমেন্টে জানাবেন কি ভাবছেন এখনকার রাশেদ খান এবং আগের রাশেদ খান, এই দুই রাশেদ খানকে আপনারা কিভাবে দেখছেন, কিভাবে মেলাচ্ছেন, এবং সার্বিকভাবে কি ভাবছেন তার সম্পর্কে কমেন্টে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন।